Welcome to today's class. I hope you're fine. So let's start a new poem that is from Unit 6 Adolescence. আমরা এর পূর্বে অ্যাডোলেসেন্স নিয়ে প্যাসেজ পড়েছি, প্যারাগ্রাফ পড়েছি, অ্যাডোলেসেন্স বা কৈশোর বা বয়ঃসন্ধি সময়টা নিয়ে। এবং এখানে আমরা লেসন 3-তে পাবো হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল? একটা শিশু কেন স্কুলকে ঘৃণা করে? অনেক সময় দেখা যায়, সবাই না, অনেক শিশু আছে যারা স্কুলে যেতে চায় না, একটু আনরুলি টাইপের বা একটু স্বাধীন চেতা টাইপের, সে এখানে ওখানে ঘুরে বেড়াতে চায়। যদি অ্যাডোলেসেন্সে দেওয়া হয়েছে, এটা আসলে অ্যাডোলেসেন্স না, আর একটু মাইনর যারা আছে, আর একটু ছোট যারা আছে, তাদের নিয়ে আসলে লেসনটি। তো এই প্রশ্নটির উত্তর আসলে খুবই সহজ, কারণ হচ্ছে স্টুডেন্টস লাইক টু এনজয় ফ্রিডম and they don't like the hard and fast rules of school. স্কুলের ধরাবাঁধা নিয়ম কানুন তারা পছন্দ করে না, স্বাধীনতা চায়। They want to lead their life or childhood in joy and happiness. আনন্দ এবং সুখের মধ্য দিয়ে তারা, এনজয়মেন্ট বা উদযাপনের মধ্য দিয়ে তারা শৈশবটা কাটাতে চায়। এটা আমরা সবাই চেয়েছি। হয়তো এখন কিছুটা বড় হয়েছে, এখন বুঝতে পারো পড়াশোনার গুরুত্ব। তো এই বিষয়টি অনুধাবন করেছেন ইংলিশ রাইটার উইলিয়াম ব্লেক। এই উইলিয়াম ব্লেককে বলা হয় মূলত রোমান্টিক এইজের একজন কবি। ইংলিশ লিটারেচারের বিভিন্ন এইজ বা যুগ রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে রোমান্টিক এইজ। এই রোমান্টিক এইজের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের আবেগ, অনুভূতি, তারপরে বিভিন্ন লাভ বা রোমান্স, ইনোসেন্স, তারপর রিভেঞ্জ বা প্রতিশোধ, এইসব বিষয় নিয়ে আসলে তারা ওই যুগের কবি এবং সাহিত্যিকরা ডিল করেছেন। তো এর মধ্যে উইলিয়াম ব্লেক মূলত শিশুতোষ কবি হিসেবে পরিচিত। তিনি শিশুদের বিভিন্ন বিষয়, বিভিন্ন অনুভূতি, এগুলো নিয়ে অনেক কিছু লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। এর মধ্যে একটা হচ্ছে দ্য স্কুল বয়, স্কুলের বালক বা স্কুলগামী একটি শিশু। So here in this poem, the spokesman is a school-going child himself. একটা স্কুলগামী শিশু, সে নিজেই হচ্ছে কবিতার স্পোকসম্যান বা বক্তা, কারণ প্রথমে আমরা পাচ্ছি আই দিয়ে শুরু হয়েছে। So through this spokesman or schoolboy, William Blake has expressed his own feelings and ideas about school life of children. শিশুদের যে স্কুল জীবন, সেই স্কুল জীবনের প্রতি তাদের যে অনুভূতি, সেটি তিনি উপলব্ধি করেছেন, করে একটা স্কুলের শিশুর ভাষায় তাকে স্পোকসম্যান বা বক্তা করে তিনি নিজের কথাগুলি আসলে বলেছেন শিশুদের হয়ে। So let's see the poem. I love to rise in a summer morn. আমি একটি গ্রীষ্মের সকালে ঘুম থেকে উঠতে ভালোবাসি। When the birds sing, যখন পাখিরা গান গায়, on every tree, গাছে গাছে। তার মানে প্রথম দুই লাইনেই তিনি বুঝিয়ে দিয়েছেন, the child loves enjoyment, loves nature and beauty of nature. পাখির কলকাকলি, সকালের সৌন্দর্য, এগুলো সে পছন্দ করে, সেগুলো দেখতে চায় ঘুম থেকে উঠে। The distant huntsman winds his horn. দূরবর্তী কোনো শিকারী তার শব্দ করছে বা বাঁশি বাজাচ্ছে, অর্থাৎ সে শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। And the skylark sings with me. এবং স্কাইলার্ক হচ্ছে ওয়ান কাইন্ড অফ বার্ড, যেটাকে ভরত পক্ষী বা ভরত পাখি বলা হয়। তো সেই স্কাইলার্ক আমার সাথে গান গাইছে, এগুলো সে কল্পনা করছে। মানে ঘুম থেকে উঠেই যদি দেখতাম প্রতি গাছে গাছে পাখি গান গাইছে, স্কাইলার্ক পাখি আমার সাথে গান গাইছে, এবং শিকারীর শব্দে সেগুলো কলকাকলি করছে বা কিচিরমিচির শব্দ করছে। ও হোয়াট সুইট কোম্পানি, বলছে হাই কি মধুর সঙ্গ। কিন্তু তার সেই কল্পনা ঘুম থেকে ওঠার সাথে সাথে ভেঙে যাচ্ছে। সে কি করছে, ঘুম থেকে ওঠার পরেই, বিশেষ করে এই যে কিন্ডারগার্টেনের বাচ্চাদের যা করা হয়,
যে টর্চার করা হয়, ঘুম থেকে টেনে মা বাবা তুলেন, তুলেই দাঁত ব্রাশ করে তাড়াহুড়া করে মুখে 2টা গুজে দেন, গলা ধকরণ করানো হয়, এরপরে কিছু বই দিয়ে তাকে ড্রেস আপ করে আর তাড়াতাড়ি স্কুলে নিয়ে ঢুকাই দেওয়া হয় as early as possible। আবার অনেক স্কুলের গেট তো এমনও আছে যে একটু দেরিতে গেলে, ঢাকাই আছে, দেরিতে গেলে গেট থেকে ফিরে আসতে হবে অথবা গার্ডিয়ানকে জবাবদিহি করতে হবে। সো ক্রুয়েল অ্যাটিটিউড টু দ্য চিলড্রেন। তো এই কথাটাই এখানে আমরা পাবো। বাট টু গো টু স্কুল অন এ সামার মর্ন, কিন্তু গ্রীষ্মের এই সুন্দর সকালে স্কুলে যাওয়াটা, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, বলছে হাই, এটি সকল আনন্দকে দূর করে দেয়। আন্ডার আ ক্রুয়েল আই আউটার্ন, আমাদের এখানে আসলে দোষারোপ করা হচ্ছে একটা আউটার্ন বা বিবর্ণ নিষ্ঠুর চোখের সামনে, আন্ডার বলতে এখানে অধীনে বোঝাচ্ছে, তার মানে কি, গেস হোয়াট, টিচারের কড়াকড়ির মধ্যে ক্লাসে কি করতে হয়, দ্য লিটল ওয়ান স্পেন্ড দ্য ডে, ছোট্ট ছোট্ট শিশুরা তাদের দিনটা কাটায় ইন সিঙ্গিং এন্ড ইন সাইং এন্ড ডিসমে। সাই হচ্ছে গভীর শ্বাস বা দীর্ঘশ্বাস ফেলা, এবং ডিসমে বা হতাশার মধ্যে তারা দিন কাটায়। অর্থাৎ আমাদের যে ট্র্যাডিশনাল শিক্ষা বা প্রথাগত শিক্ষা ব্যবস্থা, যেখানে আসলে টাইমটা থাকে লিমিটেড, ক্লাসের টিচাররা তাড়াহুড়ার মধ্যে থাকেন, এই টাইমের মধ্যে তাকে কোর্স শেষ করতে হবে, যার ফলে বাচ্চারা একটু দুষ্টুমি করবে বা বাচ্চারা একটু এনজয়মেন্টের মাধ্যমে শিখবে, সেই সুযোগটা আসলে নাই। যেখানে দেখা যায় পাশাপাশি যদি আমরা উন্নত দেশগুলোর দেখি, যেমন সুইজারল্যান্ডে বাচ্চাদের বইপত্রগুলো স্কুলেই থাকে, স্কুলেই তারা পড়াশোনা করে, বাসায় বইপত্র আনতেই হয় না। এবং প্লে সেকশন যেটা বলা হয় শিশুদের, সেখানে আসলে বাচ্চারা প্লে বা খেলাধুলা করেই শিক্ষা গ্রহণ করে, খেলার সামগ্রী থাকে। আর আমাদের প্লে সেকশনে নেওয়ার সাথে সাথে ওয়া ক খ এবিসিডি পড়ানো শুরু হয়ে যায়। তো এরকম একটা বিষয় হয়তো একসময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও ছিল, এখন তারা তাদের সিস্টেমটা চেঞ্জ করে নিয়েছে। এই জন্য উইলিয়াম ব্লেক বলছেন যে নিষ্ঠুর চোখের সামনে, অর্থাৎ টিচারের কড়াকড়ি শাসনের মধ্যে পুরো দিনটা কাটাতে হয় দীর্ঘশ্বাস এবং হতাশার মধ্যে। অর্থাৎ a child doesn't get any interest or enjoyment in the classroom, শ্রেণীকক্ষে কোনো আগ্রহ বা আনন্দ কোনোটাই সে পাচ্ছে না। নেক্সট, এরপরের স্লাইডে সে কি করছে, এরপরের স্লাইডে গিয়ে সে পুরো বর্ণনা দিচ্ছে যে ক্লাসে যাওয়ার পর আসলে কি অবস্থা হচ্ছে তার। দেন এ টাইম সাইড ড্রপিং সিট, বলছে হাই, ওই সময়ে মাঝে মধ্যে আমি বা প্রায়ই আমি ড্রপিং সিট মানে একদম চুপ হয়ে চুপসে বসে থাকি, and spend many an anxious hour, এবং অনেক উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত সময় বা ঘন্টা কাটাই। কেন? কারণ কথা বললেই, অন্যদিকে তাকালেই যদি শিক্ষক ধমক দেন অথবা তাকে বকা শুনতে হয়, এরকম একটা উদ্বেগ বা দুশ্চিন্তা নিয়ে সে সময় কাটায়। nor in my book can I take delight, এমনকি আমার বইও আমি কোনো ডেলাইট বা আনন্দ পাই না। অর্থাৎ এরকম পরিস্থিতিতে বাধ্য হয়ে যেখানে শিক্ষা গ্রহণ করানো হয়, সেখানে আসলে কোনো আনন্দ থাকে না। নর সিট ইন লার্নিংস বাওয়ার, এমনকি এই যে শিখন ধারা বা লার্নিংস বাওয়ার, শিক্ষক বলে যাচ্ছেন, সেই শিখার যে ধারা বর্ষিত হচ্ছে আমার সামনে, সেই অবস্থায় আমি বসেও থাকতে পারছি না। অর্থাৎ আমার শরীরটা সেখানে বসে আছে কিন্তু মন সেখানে নেই। অর্ন থ্রু, সংক্ষিপ্ত রূপ THROUGH, থ্রো এর, অর্ন থ্রো উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার, এবং সেই শিখন ধারাকে সে বলতে ড্রেয়ারি, ড্রেয়ারি মানে নিরস, অর্থাৎ যেখানে কোনো আনন্দ নেই, রস নেই, সেরকম নিরস শিক্ষণ ব্যবস্থার মধ্যে আমি বসে রয়েছি, এবং অর্ন আউট মানে আমিও বিবর্ণ হয়ে যাচ্ছি, আমার আনন্দগুলো হারিয়ে যাচ্ছে, মনটা মৃত হয়ে যাচ্ছে। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, এখানে এসে কিছু সিমিলি ব্যবহার করেছেন লেখক। সিমিলি হচ্ছে যখন, বা মেটাফোর, এগুলো হচ্ছে কিছু পোয়েটিক ল্যাঙ্গুয়েজ যেখানে কবি একটা বিষয়কে ফুটিয়ে তোলার জন্য অন্যান্য বিভিন্ন বিষয়কে সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহার করেন। এখানে পাখি, খাঁচায় আবদ্ধ একটা পাখির সাথে ক্লাসরুমে বসা শিশুদের তুলনা করা হচ্ছে।
How can the bird that is born for joy sit in a cage and sing? কিভাবে যে পাখি আনন্দের জন্য জন্মগ্রহণ করেছে সে খাঁচায় বসে থাকতে পারে এবং গান গাইতে পারে? অর্থাৎ সে মনে করে খাঁচায় আবদ্ধ একটা পাখি কখনো সেখানে বসে আনন্দের গান গাইতে পারে না। সে জন্মগ্রহণ করেছে আনন্দের জন্য, মুক্ত পরিবেশে বেড়ে ওঠার জন্য, কিন্তু যদি খাঁচায় আটকে রাখা হয় তাহলে আনন্দের গান তার মধ্য থেকে আসবে না। অর্থাৎ সে বলছে যে এরকম একটা পরিস্থিতিতে ক্লাসরুমে বসে কখনো আমি আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবো না। আমাদের প্রমোদ চৌধুরী যেটা বলেছেন যে আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণই প্রকৃত শিক্ষা, সেটা আসলে হচ্ছে না ক্লাসরুমে। হাউ ক্যান এ চাইল্ড when fears annoy? কিভাবে একটা শিশু যখন ফিয়ার বা ভয়ে বিরক্ত বা আতঙ্কগ্রস্ত হয়ে থাকে, but droops his tender wing, তার কচি ডানাগুলো, ড্রুপ মানে চুপসে থাকে, and forget his youthful spring, এবং এভাবেই সে তার তারুণ্যের যে স্প্রিং বা বসন্ত অর্থাৎ শৈশবটাকে হারিয়ে ফেলে। অর্থাৎ এখানে এই যে পাখির ডানা, তারপরে কেজ বা খাঁচা বা পাখি, এগুলোকে আসলে বিভিন্ন সিম্বল বা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন শিশুদের অবস্থাটা ক্লাসরুমে কেমন হয় সেটা বোঝানোর জন্য। এবং টেন্ডার উইং বলা হয়েছে, পাখির ছোট্ট ছোট পাখির কচি ডানার সাথে তুলনা করা হয়েছে শিশুদের নিষ্পাপ মনগুলোকে। তো তারা সেখানে বসে থাকে, ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে থাকে। একটা পাখির বাচ্চা যেমন ঝড়ের মধ্যে পড়লে সে একদম কাচুমাচু হয়ে বসে থাকবে, চুপচাপ হয়ে বসে থাকবে চুপসে এক জায়গায় গাছের এক কোণে বা ডালের মধ্যে, তেমনি একটা বাচ্চা ক্লাসরুমের মধ্যে কড়া শাসনের মধ্যে বসে থাকে এবং সেখানে এইভাবেই তার ইয়ুথফুল স্প্রিং, বা আমরা জানি যে ঋতুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে স্প্রিং বা বসন্ত ঋতু, এবং মানুষের জীবনের শৈশবটাকে কবি এখানে বসন্তর সাথে তুলনা করেছেন, করে বলেছেন এইভাবেই তার সুন্দর শৈশবটা সে হারিয়ে ফেলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে। এখন পরের প্যারায় সে তার মা বাবাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে। ও ফাদার এন্ড মাদার, বলছে হে মা বাবা, ইফ বার্ডস আর নিপড, আবারও এখানে সিমিলি দেখানো হয়েছে বার্ড, বিউডি বার্ড আমরা জানি কুড়ি মানে কচি পাতা। তো ইফ বার্ডস আর নিপড, যদি কচি পাতাকে বা ছোট্ট ফুলের কুড়িগুলোকে, নিপড মানে তুলে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, and blossoms blown away, এবং সেখান থেকে যদি ব্লজম বা প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনাটা হারিয়ে যায়, and if the tender plants are stripped, এবং যদি কচি গাছ বা চারাগুলোকে উপড়ে ফেলা হয়, of their joy in the springing day, তাদের আনন্দের দিনে, but sorrow and cares dismay, by sorrow and cares dismay, দুঃখ এবং এই যে কেয়ার বা বিভিন্ন ধরনের চিন্তার বিষাদ বা উদ্বেগ দ্বারা যদি তাদেরকে হারিয়ে দেওয়া হয়, তাদের শৈশবটাকে যদি নষ্ট করে ফেলা হয়, তাহলে কিভাবে সে বেড়ে উঠতে পারবে? এই প্যারাটা একটু কঠিন, তাই আমি আবারও তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বলছে সে মা বাবাকে উদ্দেশ্য করে, যদি ফুলের কুড়িগুলো ছিঁড়ে ফেলা হয় তাহলে সে কখনো সুবাস ছড়াতে পারবে না। যদি কচি চারাগুলোকে উপড়ে ফেলা হয় তাদের আনন্দের দিনে, তাহলে সেখানে শুধু দুঃখ এবং ডিসমে বা হতাশাই থাকবে, আর কিছু থাকবে না। অর্থাৎ আমাদের শৈশবগুলোকে তোমরা নষ্ট করে দিও না, আমাদেরকে আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে দাও, আনন্দের মাধ্যমে বেড়ে উঠতে দাও, তাহলে আমরা সফলভাবে শিক্ষিত হতে পারবো এবং স্বশিক্ষিত এবং সাথে সাথে সুশিক্ষিত হতে পারবো। How shall the summer arise in joy, or the summer's fruits appear? কিভাবে সামার বা গ্রীষ্মটা আনন্দের মধ্য দিয়ে জেগে উঠবে, অথবা গ্রীষ্মের ফলগুলো কিভাবে হাজির হবে, or how shall we gather what griefs destroy? অথবা গ্রিফ বা যন্ত্রণা বা খেদ বা দুঃখ যেটাকে ধ্বংস করে দেয় সেটাকে আমরা জড়ো করব কিভাবে, or bless the mellowing year, এবং মেলোয়িং ইয়ার মানে এই যে বসন্তকে আবার বলা হচ্ছে যখন ফুল ফুটবে, ফল ধরবে, সেই মেলোয়িং ইয়ার বা ফলপ্রসূ বছরটা কিভাবে আমরা ব্লেস বা আশীর্বাদ পুষ্ট করব।
when the blasts of winter appear, যখন শীতের ঝাপটা এসে হাজির হবে। অর্থাৎ এখানেও কিছু সিমিলি ব্যবহার করা হয়েছে যে গ্রীষ্ম কিভাবে আনন্দের সাথে শুরু হবে, অর্থাৎ আমাদের যে শৈশব, সেই শৈশব থেকে আমরা কৈশোরে যাব, কৈশোর থেকে তারুণ্যে যাব। তো যদি শৈশবটাই আনন্দের না হয়, তাহলে তারুণ্যের ফ্রুট বা ফলগুলো কিভাবে হাজির হবে? তারুণ্যে আমরা গিয়ে কিভাবে সুন্দর ফল নিয়ে আসতে পারবো? এটা সম্ভব না। যেখানে গ্রিফ বা যে দুঃখ বা আক্ষেপ, খুব, সেটা আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে, সেখানে আমরা মেলোয়িং ইয়ার বা ফল ফসলের যে সময়, সেই সময়টা মানে তারুণ্যে সফলভাবে বেড়ে উঠতে পারবো না। সেই সময়টাতে গিয়ে আমরা কোনো ব্লেস বা ভালো কিছু দিতে পারবো না। যখন শীতের ঝাপটা এসে হাজির হবে, মানে যখন আমাদের তারুণ্যের পরে মধ্য বয়স চলে আসবে, ম্যাচুরিটি চলে আসবে, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন তো আর এই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই তোমরা আমাদের আনন্দ করতে দাও, আনন্দের মাধ্যমে শিখতে দাও। এটা আসলে অনেক গার্ডিয়ানকেই বোঝানো যায় না। অনেকেই আছেন, অনেকের সাথে আমি অনেক সময় কথাও বলি, বিশেষ করে বিভিন্ন পরিচিত জনদের মধ্যে, যে কোনো বাচ্চা আসলে শিক্ষা গ্রহণ না করে থাকবে না, তাকে অতিরিক্ত প্রেসার দেয়া, প্রেসারাইজ করা, এই জিনিসটা আসলে ঠিক না। এতে করে দেখা যায় অনেক মা বাবা কি করেন, যে পড়াতে বসে বাচ্চাকে অনেক টর্চার করে ফেলেন। আমরা মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও দেখি, মারধর করেন, তো বা খুব বেশি বকা দেন। সেটা আসলে ধীরে ধীরে তার যেটুকু মেধা আছে বা হিডেন ট্রেজার তার মধ্যে আছে, সেটাকেও নষ্ট করে ফেলে। ওকে, নাও লেটস সি প্যারাফ্রেজ অফ দ্য স্কুল বয়। স্কুল বয়ের প্যারাফ্রেজ মানে, প্যারাফ্রেজ হচ্ছে ধারাবাহিক বর্ণনা বা গদ্যাকারে বর্ণনা। তো কোনো কবিতার ধারাবাহিক গদ্যাকারে বর্ণনাকে প্যারাফ্রেজ বলা হয়। আমরা প্যারাফ্রেজ বা বর্ণনাটা দেখি এখন কি বুঝিয়েছেন এখানে কবি, তাহলে সামারিটা আমাদের শিখতে সুবিধা হবে। ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য পোয়েম, কবিতার প্রথম অর্ধেক অংশে, উই এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড থ্রু আ ইয়াং বয়েজ আইজ, আমরা বিশ্বটাকে উপলব্ধি করি একটা ছোট্ট ছেলের চোখ দিয়ে। He wakes to the birds' songs in stanza 1. সে স্ট্যাঞ্জা 1 বা প্রথম প্যারায় পাখির গানের মধ্য দিয়ে জেগে ওঠে, and walks to school listening to the skylark sing. এবং স্কুলে যায় স্কাইলার্ক বা ভরত পাখির গান শুনে। Finding its sweet company. এবং সে সেই গান শুনে যখন পথ দিয়ে যায়, তখন সে মধুর সঙ্গটা খুঁজে পায়। সে চায় সে ওই সঙ্গটাই উপভোগ করবে, ওই সময় সে স্কুলে যাবে না। ইন স্ট্যাঞ্জাস 2 and 3, দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদে, দ্য বয় ল্যামেন্টস বিং ইন স্কুল। ল্যামেন্ট মানে বিলাপ করা বা শোক প্রকাশ করা। ছেলেটি স্কুলে থাকার কারণে ল্যামেন্ট বা বিলাপ করে যে হায়, এই অবস্থায় আমি এইভাবে থাকতে চাই না, চুপ করে বসে শুনতে চাই না, আমি অংশগ্রহণ করতে চাই। আমাদের বেশিরভাগ ক্লাসরুমে কিন্তু শিক্ষা ব্যবস্থা কি একমুখী শিক্ষা, যেখানে স্টুডেন্টদের কথাই বলতে দেয়া হয় না, জিজ্ঞাসাও করা হয় না যে তোমার মতামত কি, ফিডব্যাক নেওয়ার কথা কিন্তু নেওয়া হয় না। হি ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ, সে নিজেকে বর্ণনা করে যেন সাইং, অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, ড্রপিং, চুপসে বসে আছে, এন্ড অ্যাংশাস, উদ্বিগ্ন। এই শব্দগুলো দিয়ে, এগুলো কিন্তু আমি কালার করে দিয়েছি, কারণ এই শব্দগুলো কি করছে, দে আর হাইলাইটিং দ্য কন্ডিশন অফ চিলড্রেন ইন ক্লাসরুম। শ্রেণীকক্ষে তাদের যে অবস্থা সেটা বর্ণনা করছে এই ইয়েলো কালার ওয়ার্ডগুলো দিয়ে। এবং এগুলা মার্ক করবা, খেয়াল রাখবা। সুইট কোম্পানি দিয়ে বোঝাচ্ছে প্রকৃতির মধ্যে সে আনন্দ পাচ্ছে, আর এই শব্দগুলো দিয়ে বোঝাচ্ছে ক্লাসরুমে সে কোনো আনন্দই পাচ্ছে না, বরং ভয়ে জড়সড় হয়ে শিখতে তাকে বাধ্য করা হচ্ছে। ইন দ্য 4th and 5th and 6th স্ট্যাঞ্জা, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অনুচ্ছেদে বা প্যারায়, দ্য ন্যারেটর অ্যাড্রেসেস, ন্যারেটর বলতে তো ওই ছেলেটি, বর্ণনাকারী, অ্যাড্রেস বা সম্বোধন করছে, অ্যাড্রেস ভার্ব হলে অর্থ হচ্ছে সম্বোধন করা, সম্বোধন করছে প্যারেন্টস, মা বাবাকে, এভরিহোয়ার, সর্বত্র, মানে বারবার সে মা বাবাকে উদ্দেশ্য করে বলছে তোমরা, হে মা বাবারা। and asks how a child thrive মানে অগ্রসর হওয়া বা উন্নত হওয়া, বেড়ে ওঠা,
এবং সে জিজ্ঞাসা করছে মা বাবাকে একটা শিশু কিভাবে বেড়ে উঠবে ইফ হি ইজ ফোর্সড টু সিট ইন ক্লাসরুম, যদি তাকে ক্লাসরুমে বসে থাকতে ফোর্স বা বাধ্য করা হয় অন আ বিউটিফুল সামার ডে, একটা সুন্দর গ্রীষ্মের দিনে। সে যদি ওই সময় জীবন সম্পর্কে অভিজ্ঞতা না পায়, সে যদি প্রকৃতি সম্পর্কে অভিজ্ঞতা না পায়, তাহলে ক্লাসরুমে বসে বসে বাধ্য হয়ে শিখলে কোনো লাভ নেই। অর্থাৎ শিখতে হবে ঠিক আছে, কিন্তু সেটা আনন্দের মধ্য দিয়ে বাধ্য হয়ে নয়। হি অ্যাডমনিশেস প্যারেন্টস, সে মা বাবাকে অ্যাডমনিশ মানে অনেকটা ভৎসনা করা বা তিরস্কার করা, যে তোমরা আমাকে এইভাবে বাধ্য করছো কেন। মা বাবাকে অনেকটা ভৎসনা করছে বা তিরস্কার করছে। and advises them to allow their children, এবং সে মা বাবাকে উপদেশ দিচ্ছে তাদের সন্তানদের অনুমতি দেওয়ার জন্য। আসলে উপদেশ কি শিশু দিচ্ছে? না, উইলিয়াম ব্লেক দিচ্ছেন শিশুর ভাষায়। সন্তানকে কিসের অনুমতি বা সুযোগ দেওয়ার জন্য উপদেশ দিচ্ছেন? সাম ফ্রিডম, কিছুটা স্বাধীনতা দেওয়ার জন্য, অ্যান্ড জয়, এবং আনন্দ দেওয়ার জন্য ডিউরিং চাইল্ডহুড, শৈশবের সময়। হি বিলিভস দিস ইজ ইম্পর্টেন্ট সো দ্যাট, সে বিশ্বাস করে যে এই আনন্দ দেওয়ার সুযোগ, আনন্দ করার সুযোগ দেয়া, স্বাধীনতা দেওয়াটা গুরুত্বপূর্ণ, যাতে করে দ্য টেন্ডার প্ল্যান্টস, এখানে একটা কথা বলছে, কচি চারা বা চারা গাছগুলো, তার মানে ইয়াং ওয়ান্স, তরুণ বা ছোট্ট শিশুরা, উইল হ্যাভ হ্যাপি মেমোরিজ টু ফল ব্যাক, তারা যেন আনন্দের স্মৃতি গ্রহণ করতে পারে বা জীবনে ধারণ করতে পারে, টু ফল ব্যাক অন টু ব্লেস দেয়ার মেলোয়িং ইয়ার্স, অর্থাৎ তারা মেলোয়িং ইয়ার মানে কি পিরিয়ডস অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি বা পরিপূর্ণতা বা পূর্ণবয়স্ক অবস্থার যে সময়কাল বা পিরিয়ড, মেয়াদকাল, সেই সময়ে যাতে তারা সফলভাবে, অর্থাৎ তাদের জীবনের মেলোয়িং ইয়ার, যেখানে তারা কিছু দিবে সমাজকে, কিছু সৃষ্টি করবে, সেই সময়ে যাতে তারা সফলভাবে আনন্দ নিয়ে যেতে পারে, সেই অনুরোধ করছে। সে বলছে যে এই জন্য ছোটবেলা বা শৈশবে একটু আনন্দ করার সুযোগ দেওয়া উচিত, কারণ কাজে লেগে গেলে তারুণ্যে চলে আসলে আর পিছনে যাওয়ার সুযোগ নেই, আর আনন্দের সুযোগ নেই। When the blasts of winter will inevitably come, যখন ব্লাস্টস অফ উইন্টার বা শীতের ঝাপটা ইনএভিটেবলি বা অপরিহার্যভাবে আসবেই, মানে কি আনহ্যাপি টাইমস অফ অর বিটারনেস অফ ম্যাচুরিটি, পরিপূর্ণতার যে অসুখী সময় বা জীবনের তিক্ততার সময় যখন আসবে, সেই সময়টা যেন তারা শৈশবের আনন্দমুখর দিনগুলো মনে করতে পারে, একটু প্রশান্তি পেতে পারে, সেই জন্য তাদেরকে শৈশবে সুযোগ দেয়া, স্বাধীনতার সুযোগ দেয়া, আনন্দের সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। সো টেন্ডার প্ল্যান্টস দ্বারা ছোট বাচ্চাদের বোঝাচ্ছে টু ব্লেস দেয়ার মেলোয়িং ইয়ার্স দ্বারা তারুণ্য থেকে যে সময় মানুষ পড়াশোনা শেষ করার পরে তার রেজাল্ট দেয়া শুরু করে, তার জীবনকে, পরিবারকে, পরিবারের সদস্য সমাজের প্রতি দায়িত্ব পালন শুরু করে, সেই সময়টাকে বোঝাচ্ছে। এবং দ্য ব্লাস্টস অফ উইন্টার দ্বারা বোঝাচ্ছে তারুণ্যের সময় থেকে শুরু করে বৃদ্ধকাল বা বার্ধক্য, যখন শীতের ঝাপটা আসবে, মানে কি শীতের সময় সবকিছু কি জড়সড় হয়ে যাবে, তখন আর আনন্দের সুযোগ থাকবে না, এই শৈশব আর ফিরে পাবে না। তাই ছোটবেলায় আনন্দের সুযোগ দেওয়া উচিত, এটা গুরুত্বপূর্ণ বলে লেখক মনে করছেন এখানে। ওকে, সো নাও লাস্ট অংশ সম্পর্কে আমরা একটু ধারণা নেই, আসলে এখানে কি বোঝানো হচ্ছে। হি অ্যাটেম্পটস টু রেইজ আওয়ার সিম্প্যাথি, এখানে এই বক্তা শিশুটি অথবা উইলিয়াম ব্লেক কি করতে চেয়েছেন আসলে এই কথাগুলোর মাধ্যমে, তার মূল উদ্দেশ্যটা কি, এটা আমাদের অ্যাপ্রিসিয়েশন যখন করব এই কবিতার উপর, তখন এই মেসেজটা কাজে লাগবে, সামারিতে এটা না দিলেও চলবে। He attempts to raise our sympathy and compassion for the plight of young children. তিনি ছোট্ট শিশুদের প্লাইট বা দুঃখ বা যন্ত্রণা নিয়ে আমাদের অনুভূতি এবং সহানুভূতিগুলোকে, আবেগগুলোকে জাগিয়ে তুলতে চেয়েছেন। এই কবিতার উদ্দেশ্য হচ্ছে এগুলো বলার মাধ্যমে যেন মা বাবার বা বড়দের অনুভূতি, যেটা শিশুদের প্রতি সহানুভূতি বা আবেগ, সেটা যেন জেগে ওঠে। এবং এই সহানুভূতি বা আবেগ জাগানোর প্রচেষ্টাটা, বলেছিলাম রোমান্টিক এজের একজন কবি, তিনি রোমান্টিক এজের একটা টিপিক্যাল বৈশিষ্ট্য। দিস ইজ আ টিপিক্যাল অফ রোমান্টিসিজম, এটা হচ্ছে রোমান্টিসিজম বা রোমান্টিক এজের একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, হুইচ সেলিব্রেটেড দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড, এবং এই রোমান্টিসিজমের মধ্যে শৈশবের ইনোসেন্স বা নিষ্পাপ অবস্থা বা নিষ্কলুষতাকে উদযাপন করা হয়, অ্যান্ড ট্রাই টু রিচ পিপল থ্রু দেয়ার ইমোশনস, এবং
আবেগের মাধ্যমে মানুষের কাছে বা মানুষের হৃদয়ে পৌঁছার চেষ্টা করা হয়। এটা হচ্ছে রোমান্টিক এজের কবি সাহিত্যিকদের কাজের একটা বৈশিষ্ট্য। তো রোমান্টিক এজ বললেই অনেকে মনে করে সম্ভবত যে ভালোবাসা বা প্রেম টাইপের এরকম কিছু, এটা না। রোমান্টিক এজ হচ্ছে লাভ আছে, রিভেঞ্জ বা প্রতিশোধ আছে, ব্লাডশেড বা রক্তপাত নিয়ে বিভিন্ন নাটক আছে, প্রতিশোধ আছে, তারপরে ইমাজিনেশন বা কল্পনা নিয়ে অনেক কিছু আছে, কল্পনা অনেক সুদূর প্রসারী কল্পনা, অনেক বিষয় নিয়ে কল্পনা করা হয়েছে, প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী আছে, এইসব বিষয় নিয়ে মূলত ডিল করেছেন মানুষের আবেগ অনুভূতি, এগুলো নিয়ে ডিল করেছেন কবি সাহিত্যিকরা। এই জন্য ওই যুগটাকে বলা হয় রোমান্টিক এজ বা রোমান্টিসিজমের সময়। ওকে, নাও লেটস সি দ্য সামারি অফ দ্য স্কুল বয়। কবিতা তোমাদের টেক্সট বুকে আছে, মডেল বইতে আছে, আমি এটার পিডিএফ করে দিয়ে দিব, প্যারাফ্রেজের পেয়ে যাবা, সমস্যা নেই। সামারিটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, আবার পিডিএফ শিটও পাচ্ছ। যেহেতু কবিতাটা বড়, সামারিটা একটু বড় হবে। দ্য স্কুল বয় ইজ আ পোয়েম। স্কুল বয় হচ্ছে একটি কবিতা অ্যাবাউট আ ইয়াং বয়, একটা ছোট্ট বালক সম্পর্কে, হু ইজ এট স্কুল ডিউরিং দ্য সামার, যে গ্রীষ্মের সময়ে স্কুলে বসে আছে। আমরা এরকম একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এর আগে আমি একটু সামারি এবং অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্যটা আবার বলছি। আগেও বলেছিলাম আমি এক সময়, সামারি হচ্ছে একটা কবিতা বা স্টোরির ক্ষেত্রে বাহ্যিক বর্ণনা, যেটাকে আমরা ছোট্ট করে লিখবো। কবিতার ক্ষেত্রে গদ্যাকারে লিখবো, গদ্যের ভাষায় লিখবো, প্রোজাইক ফর্মে। আর অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কবিতা বা স্টোরির মাধ্যমে লেখক বা কবি যে মেসেজটা পাঠককে দিতে চেয়েছেন, মূল মিনিং বা অন্তর্নিহিত মিনিং, সেটাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা এটা এক্সটার্নাল ডেসক্রিপশন দিব, ঠিক আছে। তো প্রথমে আমরা কবিতার শুরুতেই সেটিং যেটা বলা হয়, সেটিং এ কি দেখতে পাই, যে একটা ছোট্ট ছেলে স্কুলে বসে আছে এবং স্কুলের থাকা অবস্থায় সেই অনুভূতিগুলো বর্ণনা করছে। তাই কবিতার নামই হচ্ছে দ্য স্কুল বয়। হি কান্ট ফোকাস ইন ক্লাস, সে ক্লাসে ফোকাস বা মনোযোগ দিতে পারছে না, বিকজ হি ওয়ান্টস টু প্লে আউটসাইড, কারণ সে বাইরে খেলা করতে চায়, এন্ড এনজয় দ্য ওয়েদার, এবং আবহাওয়া বা পরিবেশ বা এনভায়রনমেন্ট বা নেচারকে, ওয়েদার না দিয়ে নেচার দিলে হবে, সে উপভোগ করতে চায়। হি ফিলস লাইক আ সংবার্ড ট্র্যাপড ইন এ কেজ, সে খাঁচায় বা কেজের, ট্র্যাপ মানে আটকে থাকা, ফাঁদে আটকা পড়া বা আটকে থাকা হচ্ছে ট্র্যাপ। খাঁচায় আটকে থাকা একটা সংবার্ড বা গায়ক পাখির মতো নিজেকে অনুভব করছে। যেমন খাঁচায় থাকলে কোনো পাখি কখনো আনন্দের গান গাইতে পারে না, গাছে যেমন একটা পাখি মুক্তভাবে কিচিরমিচির করে মনের সুখে গান গায়, আনন্দের সাথে উড়াউড়ি করে, খাঁচার পাখি সেটা পারে না। টুয়ার্ডস দ্য পোয়েমস এন্ড, কবিতাটার শেষ দিকে, দ্য বয় ওয়ান্ডার্স হাউ চিলড্রেন ক্যান গ্রো, শিশুটা বিস্ময় প্রকাশ করছে বা বিস্মিত হচ্ছে যে শিশুরা কিভাবে বেড়ে উঠবে, ইফ দে আর নট অ্যালাউড টু এনজয় দেয়ার চাইল্ডহুড, যদি তাদেরকে শৈশব উপভোগের বা শৈশবের আনন্দ উপভোগের সুযোগটাই দেওয়া না হয়। দ্য স্পিকার ডেসক্রাইবস হিজ লাভ অফ সামার মর্নিংস, স্পিকার বা বক্তা এখানে গ্রীষ্মের সকালগুলো সম্পর্কে তার ভালোবাসাটা বর্ণনা করছে। হি ওয়েকস আপ টু হিয়ার দ্য বার্ড সিঙ্গিং, সে ঘুম থেকে জেগে উঠে পাখির গান শোনার জন্য, এন্ড দ্য ডিস্ট্যান্ট হর্ন অফ দ্য হান্টসম্যান, এবং শিকারীর দূরবর্তী শব্দ শোনার জন্য ঘুম থেকে জেগে উঠে। হাউএভার, গোয়িং টু স্কুল অন এ সামার মর্নিং টার্নস হিজ জয় ইনটু সামথিং মিজারেবল, তথাপি গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটি বা যাওয়ার ঘটনাটি তার সকল আনন্দকে মিজারেবল বা দুর্দশাময় কিছুতে টার্ন বা রূপান্তরিত করে। ইন দ্য ক্লাসরুম হি সিটস লাইফলেসলি এট হিজ ডেস্ক, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে সে তার ডেস্কের মধ্যে, বা আমরা বেঞ্চ বলি, উপরেরটাকে ডেস্ক বলা হয়, তো ডেস্কের মধ্যে লাইফলেসলি বা প্রাণহীন ভাবে বসে থাকে। ইজ আনএবল টু টেক প্লেজার ইন হিজ বুক, সে তার বইয়েও আনন্দ পেতে আনএবল বা অক্ষম হয়ে পড়ে। হি কম্পেয়ার্স হিমসেলফ টু বার্ড ট্র্যাপড ইন দ্য কেজ দ্যাট ইজ স্কুল, সে খাঁচায় আটকে থাকা পাখির সাথে নিজেকে তুলনা করছে এবং সেই খাঁচাটা হচ্ছে তার স্কুল বা তার ক্লাসরুম। He feels that school on a summer day saps all the youth and happiness from him. সে মনে করে বা অনুভব করছে যে গ্রীষ্মের দিনের স্কুলটা বা স্কুলের পরিবেশটা তার সকল ইয়ুথ বা তারুণ্য, উদ্দীপনা এবং সকল হ্যাপিনেস বা আনন্দকে তার কাছ থেকে স্যাপ মানে সাক
চুষে নিচ্ছে, চুষে খেয়ে ফেলছে। He thinks that if his youth is shortened by such experience, সে মনে করে তার তারুণ্য বা শৈশবটাকে যদি এরকম অভিজ্ঞতা দ্বারা, তিক্ত অভিজ্ঞতা দ্বারা শর্টেন বা ছোট করে দেওয়া হয়, সংক্ষিপ্ত করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, he will never be able to enjoy the rest of his life, তাহলে সে তার বাকি জীবন, তার যৌবন, তার বার্ধক্য এগুলোকে সে আর কখনো উপভোগ করতে পারবে না, ওই সময়ে উপভোগের আর সুযোগ নেই। ওকে, সো প্লিজ টেক স্ক্রিনশট অফ দি স্লাইড। Okay, thank you. And thank you for joining the class. Have a good time.